আসসালামু আলাইকুম। আমরা আলী ইমামের বিখ্যাত উপন্যাস নীল শয়তান পড়ছিলাম। অধ্যায় 6, পেপিরাসের পুঁথি। ডক্টর খোরাসানি অপেক্ষা করছিলেন। তোকে ফোন করে বলেছে তাকে এমন এক জটিল রহস্যের সমাধান করে দিতে হবে, মিশরীয় পুঁথির রহস্য। ফোনে এর কথা শোনার পর থেকে ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে আছেন ডক্টর খোরাসানি। কোনো মিশরীয় পুঁথি পেয়েছে তারা। মমি তৈরির উপর তার বইটি লেখার কাজ চলছে। বিলেতি প্রকাশক খুব তাগাদা দিচ্ছেন। বইটি প্রচণ্ড চাহিদা হবে। নতুন করে আবার পিরামিড ফারাওদের প্রতি আগ্রহ বাড়ছে। মমির ব্যাপারে বিস্ময় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে পশ্চিম জার্মানিতে ফারাও রামেসিস এর মমির অপারেশন করা হলো লেজারের সাহায্যে। টিভি পর্দায় ফুটে উঠল 3000 বছরের পুরনো মমির শরীরের ভিতরের অংশ। টেলিভিশনের খবর এসবে দেখানো হয়েছে। গত মাসে তিনি ফিরেছেন মিশরের সাক্কারা থেকে। কায়রোর 35 কিলোমিটার দক্ষিণে সাক্কারা। সেখানে রয়েছে পৃথিবীর প্রথম পিরামিড, যা তৈরি করেছিলেন ইমহতেপ, মিশরের রাজ চিকিৎসক, রহস্যময় এক জ্ঞানী পুরুষ। ইমহতেপই প্রথমে মমি তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। মমি তৈরির গোপন রহস্যের কথা ইমহতেপ কয়েকটি পুঁথিতে লিখে রেখে গেছেন। এরকম একটি পুঁথি তিনি রেখেছিলেন কায়রোর জাদুঘরে। অন্য পুঁথিগুলোর সন্ধান পাওয়া যায়নি। কায়রো থেকে একবার এ ধরনের কয়েকটি পুঁথি চুরি যায়। প্রত্নতাত্ত্বিক আন্তর্জাতিক চোরাকারবারিদের কাছে তা চলে গেছে। তিনি গোপন সূত্রে একটি তথ্য পেয়েছিলেন। নেপালের একটি চোরাকারবারি দলের কাছে এরকম পুঁথি আছে। তারা সেগুলোর খদ্দের পাচ্ছে না। ওই পুঁথির ভাষা বোঝার লোক পৃথিবীতে খুব কমই আছে। এই অঞ্চলে একমাত্র তিনিই জানেন। গতকাল তিনি একটি রহস্যময় ফোন পেয়েছিলেন। সেমদুপ লোবে নামে একজন দুপুরবেলায় ফোন করেছিল। সিকিমের লোক। তার কাছে কয়েকটা প্রাচীন টঙ্কা আছে। পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছেন। সেগুলোর পাঠোদ্ধার ডক্টর খোরাসানিকে দিয়ে করাতে চান। বিনিময়ে প্রচুর টাকা দেবেন। টাকার কথা শুনে রেগে গিয়েছিলেন তিনি। সেমদুপ লোবেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে টাকার লোভে এসব কাজ তিনি করেন না। সেমদুপ যদি প্রয়োজন মনে করেন তবে টঙ্কার প্রাচীন লিপির অর্থ বের করে দেবেন। টঙ্কাগুলো দেখতে তিনি আগ্রহী। লোবে জানিয়েছে পরে তার সাথে যোগাযোগ করবে। এবার সাক্কারাতে দেখা হয়েছিল এক সুইস ফটোগ্রাফারের সাথে। খুব কষ্ট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্টেপ পিরামিডের ছবি তুলেছিলেন। ভদ্রলোক দানিকেন রিসার্চ কেন্দ্রে কাজ করেন। তার কাছে একটা অদ্ভুত খবর পেলেন। ডক্টর খোরাসানি প্রাচ্যভূমির লোক বলে খবরটা দিলেন। দানিকেন কেন্দ্র সম্প্রতি কিছু তথ্য পেয়েছে। সিকিম আর ভুটানের কোনো কোনো গুম্ফাতে নাকি এমন কিছু টঙ্কা আছে যাতে নভোচারীদের বিবরণ আছে। তাদের ধারণা ভিন গ্রহের এসব নভোচারী প্রাচীনকালে পৃথিবীতে এসেছিল। তারা অবতরণ করেছিল পামির মালভূমিতে। সেখানে কিছু কিছু ধ্বংসাবশেষ এখনও আছে। প্রাচীন জাতির লোকেরা সেসব বিবরণ লিখে গেছে টঙ্কাতে। সিকিম ভুটানের গুম্ফাগুলোর ঘন আধারের লোকচক্ষুর আড়ালে আছে এইসব রহস্যময় পুঁথি। লামারা সেগুলো আগলে রেখেছে ধর্মীয় বিশ্বাসের নাম করে, কুসংস্কারে বেড়াজালে আটকে। সহজে জাদুঘরের জন্য দান করবে না, গবেষণার কাজে ব্যবহার করতে দেবে না। ডক্টর খোরাসানি বারান্দায় পায়চারি করছেন। খাঁচার ভেতরে মুনিয়াগুলো কিচিরমিচির করছে। বাইরে গাড়ির শব্দ। দারোয়ান দরজা খুলে দেয়। সাদানি সাহেব আর তকি নেমে আসে। সাদানি সাহেব তার অনেক দিনের চেনা। গুলশানের দোকানটিতে গেছেন পুরনো জিনিসের খোঁজে। তকি তার ছেলে রিয়াজের বন্ধু। রিয়াজ এখন স্টেটসে পড়ালেখা করছে। ডক্টর খোরাসানি তাদের সোজা তার দোতলায় স্টাডি রুমে নিয়ে গেলেন। মাঝে থেকে ছাদ পর্যন্ত র্যাক ভর্তি বই। এখানে সেখানে কয়েকটি মূর্তি। বিশাল সেক্রেটারিয়েট টেবিলে ম্যাপ ছবি সরানো। সাদানি সাহেব সোফাতে বসে চামড়ার ব্যাগটি খুলতে থাকেন। স্যার, আজ একটা আনুবিসের মূর্তি পেয়েছি। আনুবিস মিশরীয় মৃত্যু দেবতা। মমি তৈরির সময় প্রধান সব সংরক্ষক এর নির্দেশে কর্মীরা 100টা শিয়ালের মুখোশ পরত। শিয়াল মুখ দেবতা আনুবিসের অনুকরণে। এটাই নিয়ম ছিল। ব্যাগ থেকে মূর্তিটা বের করেন সাদানি সাহেব। ডক্টর খোরাসানি সেটার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু তোকি যে আমাকে ফোনে বলল কি এক পুঁথির কথা, রহস্যের সমাধান করতে হবে। আছে ছাড়া আছে, এই মূর্তির ভেতরেই সেই রহস্য। সাদানি সাহেব কট করে চাপ দিয়ে শিয়ালের মুখটা খুলে ফেললেন। এটা দেখে চমকে ওঠে ডক্টর খোরাসানি। এই পদ্ধতি থাকে শুধু বিশেষ ধরনের মূর্তিতে, যেগুলোতে রাখা হতো গুপ্ত জ্ঞান। প্রাচীন মিশরে অনেক রহস্যময় পদ্ধতির প্রচলন ছিল। জাদুবিদ্যা চর্চা হতো। পুরোহিতরা জাদু দিয়ে অনেককে বশ করে রাখত। মন্ত্র পড়ে বৃষ্টি নামাতো, বন্যাকে রোধ করত, শত্রুকে বিনাশ করত, মমি তৈরি করত। পুরোহিতেরা পেপিরাসের পাতায় এসব গুপ্তজ্ঞানের কথা লিখে রাখত। তারপর সেগুলো রেখে দিত দেবতাদের এ ধরনের মূর্তির ভেতরে। সহজে এরকম মূর্তি পাওয়া যায় না।
সাদানী সাহেব ভেতর থেকে জড়ানো কাগজ বের করছেন। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন ডক্টর খোরাসানি। কাগজের কোনায় একটা বাজ পাখির ছবি। এত ইমহতেপের প্রতীক। উত্তেজনা বৃদ্ধি পেল খোরাসানির। তবে কি এটা ইমহতেপের কোনো দুর্লভ পুঁথি? বাজ পাখির পাশে হাঁসের ছবি। সব মিলে যাচ্ছে। কায়রোর জাদুঘরে এরকমই দেখেছিলেন। ডক্টর খোরাসানির হাত কাঁপছে। কই দেখি। সাদানী সাহেব অস্থিরভাবে পেপিরাসের কাগজটা নিয়ে খুলে ফেললেন ডক্টর খোরাসানি। আনন্দ বিস্ময়ে চিৎকার করে উঠলেন তিনি। সোফা থেকে দাঁড়িয়ে গেলেন। আশ্চর্য! এ যে ইমহতেপের পুঁথি। মমি তৈরি করার গোপন কাহিনী লেখা আছে এতে, যা এখনও পৃথিবীর মানুষেরা জানে না। এটা এখন আমার হাতে। তো কি দেখে ডক্টর খোরাসানির চোখ কৃতজ্ঞতায় চিকচিক করছে। জানেন, কত বছর ধরে আমি বিভিন্ন মিউজিয়ামে তন্ন তন্ন করে এ ধরনের পুঁথি খুঁজছি। কায়রোর জাদুঘরে একটা দেখেছিলাম, আজ পেলাম আরেকটা। মিস্টার সাদানী, আপনি আমার কিছু উপকার করলেন। আমার বইটা এবার তাহলে শেষ করতে পারবো। আমি জানতাম একমাত্র আপনি এর কদর বুঝবেন, তাই পাওয়া মাত্রই আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু আপনার হাতে দুর্লভ জিনিস এলো কি করে? এটা আজই এক নেপালি আমার কাছে বিক্রি করে যায়। নেপালির কাছে এই জিনিস? লোকটা আমার দোকান থেকে বেরোবার পরই খুন হয়। স্ট্রেঞ্জ। হত্যাকারীরা গাড়ি থেকে গুলি করে। তারা ধরা পড়েছে? না। ডক্টর খোরাসানি পুঁথিটি তন্ন করে দেখছেন। তো কি কৌতূহলী। চাচা, ইমহতেপ তাহলে প্রথম পিরামিড বানান? প্রথম পিরামিডের স্রষ্টা। ইমহতেপ ছিলেন খুবই জ্ঞানী পুরুষ। তাকে বলা হতো চিকিৎসা বিজ্ঞানের দেবতা। মিশরীয়রা মনে করত আত্মা অমর। মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই দেহেরও মৃত্যু হয়, আত্মার নয়। আত্মা সেই একই দেহে ফিরে আসে। সুতরাং সেই দেহ জিইয়ে রাখা প্রয়োজন, বিশেষ করে ফারাওদের দেহ। ইমহতেপ ছিলেন একজন বিখ্যাত শল্য চিকিৎসক। পাখির দেহ কেটে অনেক কিছু শিখেছিলেন তিনি। পাখির দেহ চিরে দেখতেন ভিতরের অংশকে। এই পুঁথিতে কি মমি তৈরির গুপ্ত রহস্য আছে? আছে, যা জানার জন্য মানুষের এত কৌতূহল, আগ্রহ। রামেসিসের মমির ভেতরটা লেজার রশ্মি দিয়ে দেখা হয়। ডক্টর খোরাসানি ইজিপ্টোলজির ডাক সাইটে পণ্ডিত। সাদানী সাহেব আর তকি মুগ্ধভাবে তাকিয়ে আছে তার দিকে। ডক্টর খোরাসানির কণ্ঠ আবেগ এসে ভর করেছে। তিনি যেন দেখতে পাচ্ছেন অতীতের মিশরকে। নীল নদের তীরে পাথর কেটে নিয়ে আসা হচ্ছে। মন্দিরের দেয়ালে চলছে ছবি আঁকার কাজ। সর্বনে বুনো হাঁসের বাসা। ইমহতেপ হেঁটে যাচ্ছেন ধপধপে সাদা পোশাক পরে। রোগীরা তার অপেক্ষায় সারি সারি দিয়ে দাঁড়ানো। তাদের বিশ্বাস ইমহতেপ যাকে দেখবেন তার আরোগ্য হবে। দক্ষিণ মিশরের কর্নাক শহরের একটি মন্দিরের দরজায় লেখা আছে, গুপ্তার পুত্র ইমহতেপ, দয়াময় দেবতা। তিনি সবার ডাকে সাড়া দেন। তিনি সবাইকে জীবন দান করেন। ডক্টর খোরাসানি এই ইমহতেপের তৈরি স্টেপ পিরামিডের কাছে গিয়ে অভিভূত হয়েছিলেন। বাতাসে বালু উঠছে। একের পর এক মাস্তাবা সাজিয়ে তৈরি হয়েছে 200 ফুটের পিরামিড। একজন জ্ঞানী মানুষের সৃষ্টি। সাদানী সাহেবের একটা জরুরি কাজ থাকা বিদায় নিলেন। ডক্টর খোরাসানি, আমি পরে এসে মমির রহস্য জেনে যাব। তো কি তুমি বরং তোমার আঙ্কেলের কাছ থেকে শোনো। সাদানী সাহেব যাবার জন্য উঠলেন। তোকে তাকে হারের আংটির কথা মনে করিয়ে দেয়। আমার মনে আছে, আজ রাতে আমি ওই আংটির ব্যাপারে চর্চা করব। ব্ল্যাক আর্ট তো আর এখনও ভুলে যায়নি। কাল সকালে আমার দোকানে আসেন, আংটির ব্যাপারে সব জানতে পারবেন। সাদানী সাহেব চলে গেলেন। ডক্টর খোরাসানি কাগজে কয়েকটা ছবি আঁকলেন। পাশে সেগুলো সাংকেতিক সংখ্যা যোগ বিয়োগ করে একটি হিসাব করলেন। বুঝলে তো কি? এবার সাক্কারায় এক ফটোগ্রাফার অদ্ভুত কথা বলল। স্টেপ পিরামিডের ছায়া কীভাবে মাটিতে কোনাকুনি পড়েছে তার মাপ কষছি যখন দেখি সেই ফটোগ্রাফারকে মাটিতে শুয়ে বিশেষ এক কোণ থেকে পিরামিডের ছবি তুলছে। আমাকে বলল পুরো ব্যাপারটা জ্যামিতিক, আর এই পিরামিড নাকি পৃথিবীর কেউ বানায়নি, ভিন গ্রহের অধিবাসীরা বানিয়ে গেছে। লোকটা নিশ্চয়ই দানিকেন কেন্দ্রের ফটোগ্রাফার। আলাপ করে তাই জানলাম। আমার পরিচয় পেয়ে বুঝলো যে আমি টিবেটোলজির সাথে জড়িত। তখন অদ্ভুত এক খবর দিল, সিকিম ভুটানের কোনো গুম্ফায় নাকি এমন সব টঙ্কা আছে যাতে মহাকাশ যাত্রীদের আসার বিবরণ আছে। তার খোঁজ ওরা করছে। তো কি চট করে মনে পড়লো কোকারিতার কথা। সিকিমে যাবে 2 দিন পর। এসবের খোঁজেই এসেছে। নিশ্চয়ই কোনো সন্ধান জানে। এখান থেকে কোকারিতায় কাছে যাবে কিরিবিতি দ্বীপের কথা জানতে। ডক্টর খোরাসানির কপালে ভাঁজ পড়ে। আমার মনে হচ্ছে এসব টঙ্কার ব্যাপারে কোনো রহস্য সৃষ্টি হচ্ছে এখানে। এমন কেন ভাবছেন? একটা ফোন পেয়েছিলাম কদিন আগে। সিকিমের এক লোক সেমদুপলোবে ফোন করেছিল। নামটা শুনে তো কি চমকে যায়। সবুজ গেঞ্জির, মঙ্গোলিয়ান চেহারা, ছোট ছোট চোখের মাঝে ধূর্ততা। কি বলেছিল আপনাকে? কয়েকটা টঙ্কার পাথরদার করতে চায় টাকার বিনিময়ে। এরকম লোভ দেখানোর জন্যই আমি রেগে যাই। কি ভেবেছে আমাকে ওরা? আমি কি স্মাগলার? লোভে শুধু বলেছিল দরকার হলে পরে আমার সাথে যোগাযোগ করবে।
তো কি মনে মনে ব্যাপারটা গুছিয়ে নেয়। কোকারিতা এসেছে সুদূর ব্রাজিল থেকে, যাবেন সিকিম। সেমদুপ লোভে কোকারিতার কক্ষে একটা বাক্স পাঠিয়েছে। সাদানি সাহেবের দোকানে লোকে জিনিস সরবরাহ করে, কথা বলে ফিসফিস করে, গুইসাপের চামড়া চালান দেয়। ডক্টর খোরাসানির কাছে লোভে একদিন ফোন করেছিল টঙ্কার পাথরদারের জন্য। সাদানি সাহেবের দোকানে এক নেপালি বিক্রি করেছে আনবিসের মূর্তি, ইমহতেপের পুঁথি। কালোচিতার দল তাকে প্রকাশ্য রাস্তায় হত্যা করেছে। ঢাকায় তাহলে কালোচিতার দলের আগমন ঘটেছে। নিষ্ঠুরটায় এ দলের জুড়ি নেই। কালোচিতার লোকেরা নিশ্চয়ই প্রতিটি খুঁজছে। মৃত নেপালের কাছ থেকে ঝোলাটি নিয়ে গেছে। তারা কাউকে ক্ষমা করে না। সাপের মতো আগমন ঘটে। ইমহতেপের এই পুঁথিটি অত্যন্ত দামি। কালোচিতার লোক সহজে ছাড়বে না। মমি তৈরির কোনো রহস্য লেখা আছে ওতে, যা এখনো পৃথিবীর অনেকে জানে না। ডক্টর খোরাসানি একটু আগে যা পাঠোদ্ধার করলেন, গোপন রহস্য উদ্ঘাটন করে ডক্টর খোরাসানির চোখ মুখ আনন্দ। আঙ্কেল, কি লেখা আছে এতে? তো কি আমার জীবনের এক বিরাট সৌভাগ্য আজ তোমাদের জন্য এই দুষ্প্রাপ্য পুঁথিটি পাথরদার করতে পারলাম। ইমহতেপ লিখেছেন, মমি তৈরির জন্য সব বাহকরা দেহটাকে নিয়ে যেত নীল নদে। একটা ফেরিতে করে নিয়ে যেত। নীলের পশ্চিম তীরে থাকতো তাঁবু। সেখানে মিছিল করে দেহটা নিয়ে যাওয়া হতো। সবার সামনে থাকতো পুরোহিত। প্রথমে মৃতদেহকে সেখানে গোসল করানো হতো। পুরোহিতরা তখন লোকগীতি গাইত। মৃতের দেবতা আনুবিসের মুখোশ পরানো হতো কর্মীদের। তারপর কাটা হতো দেহ। একটি ইথিওপিয়ান ধারালো পাথর দিয়ে মৃতের পেটের বা পাশের লম্বা একটা ক্ষত তৈরি করা হতো। অন্য কর্মীরা এরপর দেহের ভিতরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে 4টি পাথরের পাত্রে রাখত। মাথা থেকে মগজ যন্ত্রের সাথে বের করে নেওয়া হতো। দেহের খালি গর্তগুলোতে নারকেলের মদ আর তরল রেজিন দিয়ে মোছা হতো। এরপর লাশের পানি শুকানো হতো। এতে লাগতো 40 দিন। লাশের পানি শুকিয়ে গেলে খালি দেহের খোলটার ভিতরে কাঠের গুঁড়া ঠেসে দেওয়া হতো। পেটের ক্ষতটাকে ঢেকে দেওয়া হতো সোনার পাত, পায়ের বুড়ো আঙ্গুল আর মেয়ে লোকের বিনুনি করা চুল দিয়ে। চোখের গর্তে বসানো হতো পাথর। এরপর নানা প্রকার সুগন্ধি মশলা দিয়ে দেহটাকে মালিশ করা হতো। পুরো দেহটা এবার কাপড় দিয়ে পরতের পর পরত সাজিয়ে মোড়ানো হতো। 70 দিন লাগতো একটা মমি তৈরি হতে। ডক্টর খোরাসানি প্রাচীন চিত্রলিপি থেকে অর্থ উদ্ধার করেছেন। তো কি ভাবছে কালোচিতার কথা? এর দুর্লভ পুঁথিটি ওরা কোনো মতেই হাতছাড়া করবে না। একজনকে হত্যা করেছে, আরও আক্রমণ করবে। ডক্টর খোরাসানিকে সাবধান করে দিতে হবে। ইমহতেপের পুঁথির উপর আলো বহুদিন অন্ধকারে ভেতরে ছিল। ডক্টর খোরাসানি প্রবল আগ্রহ নিয়ে পুঁথির লেখা দেখছেন, যেন তিনি অতীতের মিশরে চলে গেছেন। মমি তৈরির পর শুরু হতো আসিরিসের দিকে যাত্রা। আসিরিস আকাশ আর মাটির সন্তান। তার কাছে পৌঁছা খুবই দুরূহ। নিকষ ঘন অন্ধকারের ভিতর দিয়ে মৃতকে যাত্রা শুরু করতে হতো। অশুভ আত্মারা তার যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করতে বারবার। দুটো ভয়ঙ্কর সাপ পাহারা দিচ্ছে একটি দ্বারে, সেটা পেরোতে হতো। আসিরিসের মৃত্যুর হৃদয়ের ওজন নেওয়ার আদেশ দিতেন। মমির দেহের ভেতরে থাকতো একটা পবিত্র জিনিস, দামি পাথরে খোদাই করা ঘুবড়ে পোকার প্রতিকৃতি। তো কি ঘড়ি দেখে রাত 8টা। কোকরিতার কাছে যেতে হবে কিরিবাতি দ্বীপের ভেতরে কাহিনী জানার জন্য। ফয়সালের বাড়িতে রাতে দেখা করতে হবে সবার সাথে। রিপন নিয়ে আসবে মগা ফকিরের খবর। আঙ্কেল, এখন উঠি। এই পুঁথি আর মূর্তিটি খুব সাবধানে রাখবেন। ভূতি আর আতঙ্ক। মিরপুর ব্রিজের কাছে বড় খালু লিপনকে নামিয়ে দিলেন। ভরা বর্ষার পানি চারিদিকে কলকল করছে। দূরে দূরে সবুজ গ্রাম, হু বাতাস বইছে। নৌকা বোঝাই ফল আসছে। নিচে কয়েকটা নৌকা বাঁধা। মাঝিরা চিৎকার করে ডাকছে। লোকজন ছুটোছুটি করছে। চায়ের দোকানে জোরে ট্রানজিস্টর বাজছে। তেলে ভাজার দোকানে ভিড়। কয়েকটা কুকুর ঘুরঘুর করছে। লিপন ঘাটের দিকে এগিয়ে যায়। মাচান বেঁধে পয়সা দিচ্ছে ইজারাদারের লোক। একে জিজ্ঞেস করলেই হয়তো জানা যাবে। লিপন একটু জোরে বলে, এদিকে কোনো গ্রামের রাওচন্ডালে ভিটা আছে বলতে পারেন? পয়সা গুনতে গুনতেই লোকটা চট করে চোখ তুলে লিপনকে দেখে। তার একটা চোখ ঘষা কাচের মতো। কই যাইবেন? রাওচন্ডালে ভিটাতে। লোকটা আবার পিছনে তাকায়। জোড়াধারে এক সাধু বসে আছে চোখ বন্ধ করে, হলুদ ফতুয়া পরনে। লিপনের কথাটা কানে যায় সাধুর। জবা ফুলের মতো টকটকে লাল চোখ মেলে তাকায়। বোম শঙ্কর, রাওচন্ডালের ভিটা, নতুন আমদানি নাকি? কিছুই বুঝতে পারে না লিপন। সাধুর পাশে রাখা একটি ত্রিশূল ঘাটের লোকটা বলে, ভুতিয়ারা গ্রামে যান, শ্মশানের কাছে রাওচন্ডালের ভিটা। ঘষা চোখ দিয়ে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে লোকটা। রাওচন্ডালের ভিটাতে কোনো মানুষ যায় না। সেটা কোনো ভয়ঙ্কর জায়গা।
লোকটার ওরকম চাহনি দেখে লিপনের শরীর কেমন শিরশির করে ওঠে। ভূতিয়ারা গ্রাম কদ্দূর কে জানে, নামটা শুনলেই কেমন গা ছমছম করে। তো কি যে তাকে কোথায় পাঠালো? নৌকা ঠিক করতে হবে। একটা কিশোর ছেলে তাকে ডাকছে। যাবেন নাকি স্যার? লিপন এগিয়ে যায়। বুড়ো মাঝিগুলোইতে বসা। ভূতিয়ারা যাবে? যামো। একলা যাইবেন? হ্যাঁ। 15 টাকা লাগবো। যেতে কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক। লিপন নৌকায় উঠে বসে। নৌকাটা একটু দুলে ওঠে। অনেকদিন পর নৌকায় উঠল। ছোটবেলায় নৌকা করে নানাবাড়ি যেত। লম্বা ঘাসের ঝোপের ভেতর দিয়ে সরসর করে যেত নৌকা। ছইয়ের নিচে বসে কেমন একটা গন্ধ পেত। নৌকা থেকে দেখতো কোরা পাখির বাসা। সেই আষ্টে গন্ধটা আবার পেল। নৌকা ছেড়ে দেয়। কিশোর ছেলেটা বেশ চটপটে। আশেপাশের গ্রামগুলো সব এখন পানিবন্দী হয়ে আছে। মাঝি লগি ঠেলতে ঠেলতে জিজ্ঞেস করে, সব কি ভূতিয়ারা থাকেন? না, গ্রামটা বেশি ভালো না। রাইতে সেখানে থাকা ঠিক না। আমার সেখানে অল্প কাজ, হয়তো ঘন্টাখানেক থাকবো। তো আমার নৌকাতেই ফিরতে পারেন। ঠিক আছে। লিপনে কেমন খটকা লাগে। গ্রামটা ভালো নয় কেন? মানুষজন বেশি থাকে না। খারাপ বাউ নাকি আইছে। কয়েকটা বাচ্চা মরল। কিভাবে? কেটা কইব? রাতের বেলা ঘর থেকে চুরি কইরা নিয়ে যায়, মায়ের কল থেকে নিয়ে যায়। সকালে ডোবার মধ্যে ঝোপের মধ্যে পাওয়া যায় লাশ। কন সাপ, কি বিপদ আইছে ভূতিয়ারাতে? মাঝির কণ্ঠ কেমন বিষণ্ণ শোনায়। ভূতিয়ারায় অশুভ বাতাস এসেছে। নৌকা এগোতে থাকে। লিপন কিশোর ছেলেটির সাথে কথা জুড়ে দেয়। কি নাম? টুকালি। মাঝি তোমার কে হয়? দাদা। ভূতিয়ারা কখনো গেছো? গেছি। রাওচন্ডালের ভিটা কোথায় আছে জানো? জানি, শ্মশানের কাছে। আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? পারুম না কেন? একসময় দেখা যায় ভূতিয়ারা। সন্ধ্যার আবছা অন্ধকারে গ্রামটা মিশে আছে। কেমন রহস্যময় মনে হচ্ছে। বুড়ো মাছি বলছিল, খারাপ বাতাস এসেছে গ্রামে, শিশুদের হত্যা করা হচ্ছে। টুকালি বলে, ও দাদা, শ্মশান ঘাটের কাছে নাও, সাহেব তো রাওচন্ডালের ভিটাতে যাইব। নৌকা গ্রামের ভেতর দিয়ে এগোতে থাকে। কোথাও বেদবন নুয়ে আছে, পালতে মাদারের গাছের ডাল পানি ছুঁয়েছে। কোনো কোনো বাড়িতে আলো দেখা যায়, বাচ্চাদের কান্নার শব্দ। সামনের বাঁশঝাড়ে এক ঝাঁক বক এসে নামলো। নৌকার বৌঠায় ছপছপ শব্দ। পাশের গর্ত থেকে একটা শিয়াল বেরিয়ে ছুটল। শ্মশান ঘাটের কাছে এসে মাঝি নৌকা থামায়। কোনো লোকজন দেখা যাচ্ছে না। জায়গাটা শুনশান করছে। কয়েকটা ছোট মন্দিরের মাথায় ত্রিশূল। দূরে কুকুর ডাকছে। লিপন টুকালিকে নিয়ে নামে। আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। টুকালি আমার সাথে রইল। তয় আমি একটু বাজার থেকে আসি, এইখানে আমারে পাইবেন। টুকালি লাফ দিয়ে নামলো। লিপন নামতে গিয়ে হোঁচট খায়। পায়ের নিচে শামুকে শুকনো খোলা মরমর করে ভেঙে যায়। ঘাটের এক কোনায় একটা লোক মাথা নিচু করে বসে আছে। টুকালি ওই লোকটাকে জিজ্ঞেস করে আয় তো, মগা ফকিরের ঘরটা কোথায়? টুকালি দৌড় দেয়। কাছে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ঝোপে জ্বলছে জোনাকি। টুকালি ফিরে আসে। মগা ফকির সবসময় থাকে না, বাড়ি ওইখানে, চলো সেদিকে। ভূতিয়ারা গ্রামটা আশ্চর্য রকমের নীরব। এদিকে কোনো মানুষের বসতি নেই। শ্মশান ঘাট বলে হয়তো। সামনের গাছটা থেকে একতাল অন্ধকার যেন ঝুপ করে মাটিতে পড়ল। টুকালি চেঁচিয়ে বলল, শকুন। বিশাল পাখিটা ডানা ঘষটাতে ঘষটাতে ছুটছে। দেখে মনে হচ্ছে পাখিটা আহত হয়েছে, উঠতে পারছে না। হঠাৎ সামনে একটা ঝোপ পেয়ে যেন অদৃশ্য হয়ে গেল পাখিটা। ঝোপটা নড়ে উঠল। লিপন টর্চ জ্বালে। ঝোপের ভেতরে একটা সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে। শকুনটাকে এর ভিতরে ঢুকে গেল। ভেতর থেকে কোনো ডানা ঝাপটানো শব্দ শোনা যাচ্ছে না। টর্চের আলোতে দেখা গেল সাপের খোলস ঝুলছে। লিপন দেখে অন্ধকারে দুটো চোখ জ্বল জ্বল করছে। হঠাৎ গর্তের ভেতর ফ্যাচ করে একটা শব্দ, বেশ হুটোপুটি হচ্ছে। টুকালি ভয় পেয়ে যায়। শকুনটা ছুটে আসছে। বাইরে এসে মাটিতে তোলে পড়ল শকুনটা। লিপন টর্চের আলোয় দেখে শকুনটা ক্ষতবিক্ষত, ভেতরে ফ্যাচ করে শব্দ। লিপন সাহস করে এগিয়ে যায়। গর্তের ভিতরে একটা প্রাণী আছে। নাকে এসে লাগে পচা গন্ধ। টর্চের আলোতে একটা ডোরাকাটা শরীর ঝিলিক দিয়ে ওঠে। লিপন দেখে একটা বাগডাস। টুকালি ডাকতে থাকে, সাপ, এখান থেকে চলে আসেন। টুকালি সাথে লিপনের সামনে এগোতে থাকে। ওই যে রাওচন্ডালের ভিটা। একটা উঁচু মতো জায়গা, কেমন স্তব্ধ হয়ে আছে। লিপনের মনে হলো ওই জায়গাটার কাছে কোনো যেন প্রাণী নেই। মৃত্যু শীতলটা ঘিরে রেখেছে। ওখানে ঝোপে কোনো জোনাকিও জ্বলছে না।
ঝিঝিদের ডাকও থেমে আছে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটা লোক সামনে এসে দাঁড়ায়। টুকালি চমকে দুপা পিছিয়ে যায়। লোকটা এলো কোত্থেকে? কই যাইবেন আপনারা? কার বাড়ি? লিপন সামনে এসে বলে, মগা ফকিরের বাড়ি। ফকির তো নাই। ফকির গেছে উলুকান্দির মেলায়, 3 দিন পর ফিরব। তার লোকে কি কাম? লোকটার কাছ থেকে খবর বের করতে হবে। মগা ফকির আপনার কে হয়? কেউ না, তাই চিনি। কি ব্যাপার কন্ত? তারা আপনারা খুঁজতেছেন কেন? এক সাহেব তার খোঁজে আইছিল কদিন আগে। সাহেব মানে বিদেশি? শুনলাম পর্তুগিজ সাহেব। হেটা আবার কোন দেশ? লিপন বিস্মিত হয়। পর্তুগিজ সাহেব? তুমি জানলে কি করে? ওই সাহেবের লইয়া আইছিল যে হে কইল। এই ভুতিয়ারা গ্রামে মগা ফকিরের খোঁজে কোনো পর্তুগিজ সাহেব এসেছিল? অন্ধকারে দাঁড়িয়ে আছে বলে সামনের লোকটার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, শুধু ফেসফেসে গলা শোনা যাচ্ছে। ওই মগা ফকিরের লগে আপনাগো মতো মানুষের কি কাম? হ্যাঁ তো রাত বিরাতে শয়তান হইয়া ঘুরা বেড়ায়, আমরা তারে 2 চক্ষে দেখতে পারি না। লিপন বুঝতে পারে লোকটার কাছ থেকে মগা ফকির সম্পর্কে আরও খবর জানা যাবে। শোনো, আমাকে মগা ফকির সম্পর্কে বলো, টাকা পাবে। টাকা দেবেন? লোকটার গলার চাপা উল্লাস। লিপন পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে দেয়। কন, কি জানতে চান? মগা ফকির কি করে? শ্মশানের সব সাধনা করে। মাইনসে কয় কাপালিক সাধু। আমি শুনছি মরা লাশের উপর বৈশা মন্ত্র পড়ে। কেউ কয় মরা লাশে নাকি জাগাইয়া তুলতে পারে। আমরা তো কুই পিশাচ, ওর লোকে কারো সম্পর্ক নাই। তুমি যে বললে এক সাহেব এসেছিল তার কাছে, তাজ্জব ব্যাপার। এইরকম এক শয়তানের খোঁজে এক সাহেব আইসা হাজির। কি যে কথাবার্তা কইল। লোকে আসিল এক লম্বা মানুষ, এইসব বুঝাইয়া কইল। সাহেব নাকি তারে মেলা টাকা দিছে। আমাকে মগা ফকিরের বাড়িটা দেখিয়ে দাও তো। ওর আবার বাড়ি কই? থাকতো ওই ভাঙা কালী মন্দিরের ঝুপড়িতে। ওইখানে যায়েন না, সাপ থাকে। মন্দিরটা কোথায়? এই পাকুর গাছের নিচে। লিপন আর টুকালি এগিয়ে যায়। পাকুর গাছের কোটরে থাকে একটা ভুতুম পেঁচা, ওটা উড়ে যায়। ঝুপসে অন্ধকার। লিপন টর্চ জেলা এগুতে থাকে। আগাছায় ঢেকে আছে মন্দিরটা। ভাঙা দরজা, চারিদিকে চত্বরে বলি দেবার স্থান। পুরনো হাড়ি কাঠ, এক কোনায় জবা গাছ, ফুলগুলো কালচে দেখাচ্ছে। পাশে একটা ঝুপড়ি, ওইটাই মগা ফকিরের আস্তানা। লিপন ঝুপড়ির দরজায় লাগানো ছোট্ট তালাটির ভেতরে একটি লোহার শিক ঢুকিয়ে চার দেয়। তালাটি খুলে যায়। ভেতরে ব্যবসা গন্ধ। টর্চের আলো ফেলে। হরিণের চামড়ার একটা আসন, এক পাশে একটা দামি চামড়ার স্যান্ডেল। চিনতে পারে লিপন। এর এক পাটি ফয়সালদের পাড়া 7 তলা ছাদে দেখেছিল। কোনায় একটি ঝোলা, রং বেরঙের কাপড় কেটে তৈরি। লিপন ঝোলাটির মুখ খুলে। ভেতরে একটা শেয়ালের মুখোশ, মৃত শেয়ালের চামড়া দিয়ে তৈরি। খুব জীবন্ত মনে হয় মুখটা। চোখ দুটোর জায়গায় গর্ত। টুকালি অবাক হয় মুখোশটা দেখে। লিপন দেখে মুখোশের নিচে লাল সুতো বাঁধা। এটাই তাহলে মুখে দিত মগা ফকির, মানুষকে ভয় দেখাতো। স্যান্ডেলটা ঝোলার ভিতরে রাখে। বাইরে থেকে একটা নিশাচর পাখি কটাস কটাস শব্দ করে ডেকে ওঠে। ঝোলাটার ভেতরে একটা হাড়ের তৈরি ছুরি। লিপন ছুরিটায় কেমন একটা গন্ধ পায়। টর্চের আলোতে দেখে ছুরির ডগায় রক্ত জমাট বেঁধে রয়েছে। ভুতিয়ারা গ্রামের সরু খালে তখন একটি ডিঙ্গি এসে চুপিসারে ঢোকে। ডিঙ্গির মাঝখানে নেকড়ের চামড়ার আসন, তার উপর বসে আছে মগা ফকির। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে। কখন পৌঁছবে রাওচন্ডালের ভিটাতে? বেত কাটা ছপছপ করে। নিঃশব্দে ডিঙি বাইছে তিল্লি। মগার সাগরেদ 4টে খুনের মামলা ঝুলছে তিল্লির নামে। বাজারে আসতে বনবিড়ালের মতো লাফ দিয়ে নামে মগা ফকির। তিল্লি হিসিয়ে বলে, আমি ঠিকই খবর পাইছি ওস্তাদ, একটা ছোকরা এখানে এসেছে। তুই যা, আমি একাই সামলে ফেলবো। ওস্তাদ, আমি জিংরাপোতা থেকে কুমিরের চর্বি নিয়ে আসি। যা, আজ রাতে লাগবে, ধ্যানে বসবো। তিল্লির ডিঙ্গি বেয়ে অন্ধকারে মিলিয়ে যায়। মগা ফকিরের হাতের আঙ্গুলগুলো নিষ্পেষ করছে। এখন যদি একটা পাখির বুকের পালক ফরফর করে টেনে ছিঁড়তে পারত, তাহলে মনটা শান্ত হতো। যাত্রা করেছিল উলুকান্দির মেলায়, কাপালিকদের গোপন ঘাঁটি। অনেকেই আসে, পিশাচ সাধনার নানা স্তর জানা যায়। এবার আসামের কামাখ্যা থেকে নাগা সাধুর আসার কথা। মেলা পর্যন্ত যাওয়া হলো না, তার আগে বিপদটা টের পেল। এতদিনের সাধনা, বিপদ আগেই বুঝতে পারে। বুকের নিচে টান পড়ে।
যাওয়ার পথে কালীতলা শিমুল গাছটার নিচে দাঁড়িয়েছিল মগা ফকির। মাটিতে দুটো লাল ঘুঘু মরে আছে। এই যে খুব অমঙ্গলের লক্ষণ, এর মানে কোনো বিপদ ঘনিয়ে আসছে। লাল ঘুঘু সহজে দেখা যায় না। ঘুঘু দুটো চোখ খেয়ে ফেলেছে পিঁপড়ে। মগা ফকির তাড়াতাড়ি ফিরে এসেছে। এক সাহেব তাকে একটা বাক্স রাখতে দিয়েছেন। বাক্সটা আছে রাওচন্ডালের ভিটার নিচে। ওখানে কেউ ভয়ে যায় না। মগাকে দেখি পাতুরি এগিয়ে আসে। ও মগা, একটা লোক যে তোমার খোঁজ করছিল, লোকটা কই? ওই মাঝি নিয়ে এসেছে। বুড়ো মাঝি তখন একটা কাঠের বেঞ্চিতে বসে চা খাচ্ছিল। মগা তার সামনে গিয়ে দাঁড়ায়। এই, কে এসেছে আমার কাছে? মাঝি মগার ভয়ঙ্কর চেহারা দেখে আতকে ওঠে। শহর থেকে এক সাহেব এলো। বাঙালি। কি বলল? রাওচন্ডালের ভিটাতে যাবে। দাঁতে দাঁত পিষল মগা ফকির। রাওচন্ডালের ভিটাতে যাবে? যাবার স্বাদ আজ মিটিয়ে দিতে হবে। কোথায় গেল লোকটা? শ্মশান ঘাটে নামিয়ে দিয়েছি। আমার নাতি টুকালিরে নিয়ে গেল। কথায় শুনলাম মগা ফকিরের খোঁজ করছে। আবার আঙ্গুলের ডগা নিষ্পিস করে। শিমুল গাছের নিচে লাল ঘুঘুর মরে থাকার অর্থ বুঝতে পারে। তার এলাকায় শত্রু এসেছে। বিদেশি সাহেবের কাজ সে ঠিকমতো করে দিয়েছে। মেলা টাকা পেয়েছে। হন হন করে হাঁটতে থাকে মগা ফকির। রাস্তার বাকি ঝোপের ভেতর থেকে লিপনকে দেখতে পেয়েছে মগা ফকির। টুকালি ছিল পেছনে। মগা গড়গড় করে ওঠে। লোকটার হাতে তার ঝোলা, তার সম্পদ। মাথায় রক্ত চড়ে যায়। লিপন একটু এগিয়ে আসতেই তার উপর ঝাঁপ দেয়। একটা হিংস্র বাঘ যেন লাফ দিল। অতর্কিত আক্রমণে লিপন থমকে গেল। যুদ্ধতে সে ব্ল্যাক বেল্ট পাওয়া ছেলে। সাত করে সরে গেল। টুকালি ঝোলাটা নিয়ে একপাশে দাঁড়ালো। লিপন নিজেকে সামলে নিয়েছে। মগা ফকির হিস হিস করে এগোচ্ছে। লিপন মুখ দিয়ে চাপা শব্দ করে উড়ন্ত এক লাথি ছুঁড়ে মারে মগা ফকিরের দিকে। বা চোয়ালে প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে যায় মগা। একটা কাঠের গুঁড়ির উপর ঠং করে পড়ে। মাথায় প্রচণ্ড ব্যথা পেয়ে কোকিয়ে ওঠে মগা। কিছুক্ষণ চোখের সামনে ঝাপসা দেখে। মগা বুঝতে পারে শত্রু সাংঘাতিক। সহজে কাবু করা যাবে না। এর সাথে লড়তে হবে। কোমরে গোজা চাকুটা এক টানে বের করে স্প্রিংয়ে চাপ দিতে শট করে ফোলাটা খুলে যায়। এই চাকু দিয়ে ছেলেটাকে ফালাফালা করে ফেলতে হবে। টুকালি দেখে মগা উঠে আসছে চাকু হাতে। চিৎকার করে উঠে টুকালি। লিপন তখন অদ্ভুত ভঙ্গিতে শরীরটাকে পেঁচিয়ে নিয়ে মগার মুখ লক্ষ্য করে একটা প্রচণ্ড ব্লো ছুঁড়ে মারে। এই আঘাতে মগা আবার ছিটকে যায়। একটা গাছের ডালে গিয়ে হাক্কা খায়। লিপন আর সুযোগ দেবে না। একের পর এক মগার মুখ লক্ষ্য করে ঘুষি মারতে থাকে। মগার মুখটা রক্তাক্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নিতিয়ে যায়। টুকালি, জলদি লতা দিত, একে বাঁধতে হবে। টুকালি লতা পেঁচিয়ে মগার হাত পেছন মোড়া করে বাঁধে। শোন টুকালি, আমি এখানে রইলাম। তোর দাদা আর গ্রামের কয়েকজনকে ডেকে আন। একে থানায় নিয়ে যেতে হবে। টুকালি ছুটে যায়। মগার হাত পেছন থেকে শক্ত করে বাঁধা। আহত প্রাণীর মতো গজরাচ্ছে। তোর কিন্তু সর্বনাশ হবে। আমারে সার কইতেছি। তোরে কিন্তু আমি কই তোরে বাচ্চার মতো ছিঁড়ে ফেলামু। আমারে চিনোস না। লিপন কষে ঘুষি মারে মগার মুখে। তারপর মগার চুল মুঠি করে ধরে। তুমি হলে একটা আস্ত শয়তান। শিয়ালের মুখোশ পরে মানুষ মেরেছো। গোয়ালার ছেলেকে হত্যা করছো। মগা ফকির গঙ্গাতে থাকে। আমাকে টেনে নিয়ে গেছে। লিপন দেখে মগা ফকিরের মুখের কোণা দিয়ে রক্তের ধারা নেমে আসছে। টুকালির গলা শোনা যাচ্ছে। অন্ধকার মাঠের মাছ দিয়ে কয়েকটা বাতি এগিয়ে আসছে। গাছের পাতা ঝুলছে ঝিরঝির করে। ভুতিয়ারা গ্রামে একটা সারা পড়ে গেছে। লোকজন উত্তেজিতভাবে ছুটে আসছে। মগা ফকির ধরা পড়েছে জেনে সবাই বিস্মিত। লিপন সবার দিকে তাকায়। এই মগা ফকির আসলে একটা খুনি। গতকাল কি ঢাকায় একটা খুন করে এসেছে। আর একটা খুন করতে চেয়েছিল। ভুতিয়ার লোকজন মগা ফকিরের প্রতি ক্ষেপে ছিল। সবাই তাকে শয়তান মনে করত। আপনারা থানায় খবর দিন। কজন তখনই নৌকা নিয়ে থানার দিকে যায়। মগা ফকিরকে পাকুড় গাছের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়। লিপনের ঘুষির আঘাতে মগা ফকির অনেকটা নিতে এসেছে। একজন বৃদ্ধ লিপনের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা, আপনি এই শয়তানরে ধরছেন। আমরা কেউ এর দিন সাহস পাইনি। রাওচন্ডালের ভিটাতে পশু পক্ষী পর্যন্ত যায় না। ভুতিয়ারার কবরখানায় তখন শেয়াল ডেকে ওঠে। দূরে শিশুর কান্নার শব্দ শোনা যায়। আমাগো গ্রামে শান্তি নাই। পোলাপান নিয়ে যায় চুরি কইরা। ডোবায় পাওয়া যায় লাশ।
হঠাৎ লিপনের মনে হইল সে গর্তটার কথা, যার ভিতরে শকুনটা ঢুকে গিয়েছিল। টর্চের আলোতে এক ঝলকের জন্য দেখেছিল মেছো বিড়ালটাকে। ফ্যাচ করে শব্দ করেছিল। অনেক সময় মেছো বিড়াল মানুষ খেকো হয়ে যায়। লিপন নিশ্চিত ভুতিয়ারায় মেছো বিড়াল শিশুদের মেরেছে। সেই শত্রুর হাত থেকে এদের রক্ষা করা উচিত। গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলে, আমার সাথে কয়েকজন আসুন, আপনাদের গ্রামের আরেকটা শয়তানকে ধরব। লিপনের সাথে কজন যুবক লাঠি বল্লম নিয়ে রওনা দেয়। কয়েকটা মশাল জ্বালানো হয়। ভুতিয়ারা জেগে উঠেছে। পাখিরা ডানা চাপতে ওঠে। ঢিবির কাছে গিয়ে গর্তটাকে ঘিরে ফেলে লোকজন। গর্তের মুখে জাল পাতা হয়। লিপনের পরামর্শে লোকজন গিয়ে শুকনো মরিচ নিয়ে আসে। গর্তের মুখে শুকনো মরিচ পোড়াতে থাকে। বাতাস ক্রমশ ঝাঁঝালো হয়ে ওঠে। গর্তে সে তীব্র গন্ধের বাতাস ঢুকতে থাকে। লোকজন তাকিয়ে রয়েছে গর্তের মুখের দিকে। এই বুঝি বেরিয়ে এলো প্রাণীটা। ঝোপ নড়ছে। গর্তের ভেতরে একটা জন্তুর চাপা গর্জন শোনা যায়। ভুতিয়ারার শয়তান প্রাণীটা আসছে। বল্লম বাগিয়ে ধরে কেউ। হঠাৎ মেছো বেজালটা তীব্র বেগে বেরিয়ে আসে। জালে টান পড়ে। প্রাণীটার সাথে সাথে জালে জড়িয়ে যায়। মশাল হাতে লোকজন জালটাকে ঘিরে ধরেছে। বিরাট আকারের মেছো বিড়াল পা দিয়ে জাল আঁচড়াচ্ছে। একজন বলম দিয়ে খুচ্চা দেয়। লিপন চেঁচিয়ে বলে, এই হচ্ছে আরেক শয়তান। আপনাদের গ্রামের কচি শিশুদের এটাই মেরেছে। পেছন থেকে এক বুড়ো বুক চাপড়াতে থাকে, আমার দুই নাতিরে শেষ করছে। প্রচণ্ড আক্রোশে লোকজন ঝাঁপিয়ে পড়ে প্রাণীটার উপর। লাঠি দিয়ে এলোপাথারি মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বল্লম দিয়ে খুঁচিয়ে মেরে ফেলে। মেছো বিড়ালটা ফালা হয়ে যায়। থানা থেকে পুলিশ এসেছে। মগা ফকিরকে হাত করা বেঁধে নিয়ে যাওয়া হয়। মগা পলাতক আসামি। বেশ কটকলা কেসে পুলিশ তাকে খুঁজছিল। দারোগার সাথে কথা বলে লিপন। খুনের অভিযোগের কথা লিখে দেয়। পরদিন লিপনকে থানায় যেতে হবে। মগা ফকিরের বিরুদ্ধে খুনের কেস শুরু করতে লিপনের প্রয়োজন। নৌকায় তোলার সময় মগা ফকির তীব্রভাবে তাকায় লিপনের দিকে। আমি আবার ফিরে আমো, আমার কিন্তু শেষ নাই। দারোগা এক ধাক্কা দিয়ে মগা ফকিরকে নৌকায় ফেলে। লিপনের কানের কাছে কে যেন ফিসফিস করে বলে, রাও চণ্ডালে ভিটার নিচে মগা ফকির মাটি খুইরা বাক্স রাখছে। ভুতিয়ারার লোকজন লিপনকে আসতে দিতে চায় না। রাতে থাকতে বলে। গ্রামের এত বড় উপকার করলো, লিপনকে চলে আসতে হবে। ফয়সালের বাসায় বন্ধুরা অপেক্ষা করবে। বুড়ো মাঝি নৌকা ছাড়ে। বেতঝোপের পাতার সরসর শব্দ তুলে নৌকা যায়। বাতি হাতে লোকজন পাশাপাশি হাঁটছে। গ্রামের সীমানা পর্যন্ত যাবে। ভুতিয়ারার শেষ মাথায় বট গাছের কাছে এসে থামে লোকজন। পানিতে মাছের ঘাই মারার শব্দ। সাহেব, আপনি আবার আসবেন? আসবো। রাতের আকাশে তারা ঝিকমিক করছে। টলটলে বিলে নক্ষত্রের ছায়া। মাঝি, তোমার নাতি টুকালির খুব সাহস। টুকালি চুপচাপ দাঁড় বাইতে থাকে। ও খুব সাহায্য করেছে। ও না থাকলে মগা ফকিরকে এত সহজে আটকাতে পারতাম না। মা বাপ মরা পোলা আমার লগে থাকে, দোয়া কইলেন। বুড়া মাঝির চোখ ঝিকঝিক করে। চাঁদের আলোতে বর্ষার বিলকে অপূর্ব দেখায়। টুকালি কোনো কথা বলে না। রিপন তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। এই সাহসী কিশোর ছেলেটির সাথে হয়তো আর দেখা হবে না।